শিল্পা সঙ্গে সঙ্গে আমায় কিস করল প্রায় 5 মিনিট। তারপর যা হলো শুনলে আপনার প্যান্ট ভিজে যাবে। আজকে আমি বলবো আমার প্রেমিকা ও তার বান্ধবীর সাথে ঘটে যাওয়া গল্প। আমি শুভ, বিএসসি কমপ্লিট করে এমএসসির জন্য ট্রাই করছি। আমার গার্লফ্রেন্ড নার্সিং পড়ছে লাস্ট ইয়ার। আমাদের গ্রামে বাড়ি। আমার গ্রাম আর আমার গার্লফ্রেন্ডের গ্রাম পাশাপাশি। ওর নাম রিমি। আমাদের ক্লাস 9 থেকে প্রেম। ও খুব সুন্দরী দেখতে। আমাদের মধ্যে কোনোদিন ওই কিস ছাড়া তেমন কিছু হয়নি। আসলে আমার ইচ্ছা ছিল, কিন্তু ও কোনোদিন চাইতো না। সবসময় বলতো বিয়ের পর। এমএসসিতে ভর্তি হওয়ার জন্য খুব চাপে ছিলাম, তাই রিমিকে ঠিকঠাক টাইম দেওয়া হচ্ছিল না। এবার আমিও চাপের বসে এটা বুঝতে পারিনি যে রিমি ও কেমন পাল্টে গেছে। প্রায় 2 মাস পর আমার ভর্তি কমপ্লিট হলো। তারপর আমি রিমিকে আগের মতো টাইম দেয়া শুরু করলাম, কিন্তু ও দেখলাম সবসময় বাহানা দেয় কথা না বলার। শুধু বলে নাইট ডিউটি আছে, খুব চাপ। তারপর দেখলাম আজকাল নাইট ডিউটি যাওয়ার সময় ও ফোন নিয়ে যাচ্ছে। আসলে রিমি খুবই ডেডিকেটেড মেয়ে, কাজের সময় ডিস্টার্ব পছন্দ করত না, কিন্তু আজকাল ফোন নিয়ে যাচ্ছে। খুব চাপ লাগছিল, কি হচ্ছে। এবার রিমির ফোনের গুগল ফটো সম্বন্ধে আইডিয়া কম ছিল। সেকেন্ড ইয়ারে পড়ার সময় আমি ওর ফোনের গুগল ফটোসে আমার একটা ফেক আইডি দিয়ে রেখেছিলাম, কারণ রিমি কোনো সেক্সি পিক তুললে ও ভাইরাল হবার ভয়ে আমায় পাঠাতো না। ওইসব পিক পাওয়ার জন্য আমি ওই গুগল ফটোসে আমার ফেক আইডি দিয়ে অটো ব্যাকআপ চালু করে রেখেছিলাম। এবার বর্তমান দিনে আসি। আমি যখন দেখলাম রিমির ব্যবহারে কিছু পরিবর্তন আসছে, তখন আমি ওই গুগল ফটোসে আমার ওই ফেক আইডি দিয়ে লগ ইন করলাম। এবার গুগল ফটোসে ডেট অনুযায়ী ফটো দেয়া থাকে। দেখলাম লাস্ট 1 সপ্তাহে রিমি অনেক মেকআপ করে পিক তুলেছে, কিন্তু আমায় তো পাঠায়নি এগুলো। এবং দেখলাম ডিউটি গেছে বেশ সেজে গুজে। এবার এইসবের মাঝে একটা ছেলের ছবি, ডাক্তারের কোট পরে। পিকটা ওপেন করতেই দেখলাম নিচে লেখা আছে ক্যাপ্টরেড বাই দাদা সোহেল। প্রথমেই ভাবলাম তার মানে রিমি এই ডাক্তারের সাথে কিছু চালাচ্ছে। তারপর ভাবলাম রিমি ওরকম মেয়ে নয়, আমি ওকে 10 বছর চিনি। কিন্তু মনে সন্দেহ রয়ে গেল। রাতে খেয়ে একটা বিডি নিয়ে রিমিকে কল করলাম। ও ফোন ধরে বলল নাইট ডিউটি চলছে এবং খুব চাপ, বলে ফোন কেটে দিল। আমি বিডি খেয়ে গুগল ফটোস খুলে ওই অ্যাকাউন্টটা চেক করতে শুরু করলাম। দেখলাম একটা নতুন ফটো আপডেটেড হয়েছে। ক্লিক করতেই দেখলাম রিমি ওই ডাক্তার সোহেলকে জড়িয়ে ধরে আছে। ফটোর নিচে ডেট দেয়া আছে গতকাল 4টা। পিকটা দেখেই চোখ থেকে জল বেরিয়ে গেল। ভাবলাম রিমিকে ফোন করে উত্তাল গালাগাল করি, কিন্তু তারপরেই একটা পিক আপডেটেড হলো গুগল ফটোসে আজকের ডেটে, এবং সেই পিকে রিমি হাসপাতালের একটা বেডে শুয়ে আছে আর ডাক্তার সোহেলকে জড়িয়ে ধরে। টাইমটা দেখলাম 10টা। ঘড়ির দিকে তাকালাম, দেখলাম 10টা 5 বাজছে। বুঝলাম রিমি এখন ওই ডাক্তারের সাথে মজা নিচ্ছে, তাই ফোন কেটে দিলাম। তারপর 1 ঘন্টা কোনো আপডেট নেই। 1 ঘন্টা টানা বিডি খেয়ে কাটালাম। হঠাৎ রাত 12টার সময় দেখি একটা ভিডিও আপলোড হলো। ভিডিও এসেছে দেখেই আমার মাথা খারাপ হয়ে গেল। ডাউনলোড হতে 5 মিনিট টাইম নিল। তারপর ভিডিওটা চালু করলাম। দেখলাম ভিডিওটা শ্যুট হয়েছে হাসপাতালের বেডের পাশে, যে হার্ট রেট দেখানোর মেশিন থাকে তার পাশে ফোন রেখে। আর দেখলাম ওই ডাক্তারটা রিমির সাথে খারাপ কাজ করছে। রিমি কষ্টে খুব ছটপট করছিল, আর ওই ডাক্তার রিমির মুখ চেপে ধরে রেখেছে। আমার অনুযায়ী এটা রিমির প্রথম, তাই। কিন্তু ভিডিওটা শেষ হতেই আমার খুব কান্না পেল। নেক্সট দিন ওর কলেজ হাসপাতালের সামনে চলে গেলাম, মাথা ঠান্ডা করে পুরো ব্যাপারটা জানতে। কিন্তু রিমি কলেজের গেটের বাইরে এলো না। ও বল ওর শরীর খারাপ। তখনই হঠাৎ শিল্পা হলো রিমির বেস্ট ফ্রেন্ড। ও আমাকে দেখেই মাথা নিচু করে নিল। তারপর আমি ওর সামনে গেলাম আর বললাম চলো একটা সিগারেট খাই। আমি জানতাম শিল্পা সিগারেট খায়। এর আগে আমি, রিমি, শিল্পা একসাথে বেরোলেই সিগারেট খেতাম আমি আর শিল্পা। রিমি সিগারেট খেত না। সিগারেট জ্বালিয়ে আমি শিল্পাকে জিজ্ঞেস করলাম কতদিন চলছে রে এসব। ও চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। ও বলল কিসের কথা বলছিস? আমি বললাম রিমি যা করছে আশা করি তোরা জানিস। ও অনেকক্ষণ না জানার ভান করল। তারপর বলল ও কদিন খুব পর্ন দেখছে। তারপর কাল রাতে ও ফার্স্ট ইন্টারকোর্স করেছে। তুই কি জানিস
আমি বললাম জানি। শিল্পা বলল, তোর খারাপ লাগছে না? আমি বললাম, একটু লাগছে, কিন্তু ও যদি মজা পেয়েছে তাহলে ও কি করছে আমি সব জানতে চাই। শিল্পা বলল, দেখ, ও ওই ডাক্তারের সাথে অনেকটা সময় কাটায়, এবার তাই হয়তো ওদের মধ্যে কিছু শুরু হয়েছে। তবে ও কিন্তু তোকে ভালোবাসে। আমি বললাম, চল ময়দান যাই, একটা করে বিয়ার খাবো। ও রাজি হলো। ময়দান এগিয়ে দুজনে বিয়ার খেলাম। তারপর শিল্পা বলল, রিমি ভুল করছে জানি, কিন্তু আমি ঠিক করে দেব, তুই চাপ নিস না। আমি বললাম, শিল্পা, তোকে কিস করব। শিল্পা বলল, এখানে? আমি বললাম, তাহলে তোর আমায় কিস করতে কোনো প্রবলেম নেই। শিল্পা লজ্জায় পড়ে গেল। শিল্পা বলল, দেখ, তোকে আমি খুব ভালোবাসি, কিন্তু বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড, তাই নিজেকে কন্ট্রোলে রাখি। আমি বললাম, আমিও তোকে খুব ভালোবাসি। শিল্পা সঙ্গে সঙ্গে আমায় কিস করল প্রায় 5 মিনিট। তারপর আমি সঙ্গে সঙ্গে একটা ওলা বুক করলাম আর ড্রাইভারকে বললাম, পিছনে তাকাবে না, 500 টাকা এক্সট্রা দেব। তারপর আমরা দুজন গাড়ির ভেতর খারাপ কাজ করলাম। আমি আনন্দে পাগল হয়ে গেলাম। তারপর আমরা দুজনের রুমে চলে গেলাম এবং আমরা এখন থেকে সবসময় ফোনে কথা বলতাম। আমরা মাঝে মধ্যে দেখা করতাম আর হোটেলে গিয়ে আমরা আমাদের চাহিদা মেটাতাম। শিল্পা আমাকে একদিন ওর রুমে নিয়ে গেল। রুমে কেউ নেই, আমরা রুমে গিয়ে বসলাম। তখন রাত 8টা বাজে। রুমে আমরা সামনাসামনি বসলাম ও বিভিন্ন বিষয়ে গল্প করছি। আমরা রাতের খাবার হোটেল থেকে নিয়ে এসে খেয়ে নিলাম। আমি ওর ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে এসে রুমে ঢুকতেই আমি আকাশ থেকে পড়লাম। শিল্পা আমার দিকে পিঠ করা অবস্থায় ঝুঁকে ব্যাগে কি যেন করছে। আগে কখনোই এমনভাবে শিল্পাকে দেখিনি। আমাকে দেখে শিল্পা ঝট করে পিছনে তাকিয়ে এগিয়ে এসে আমায় ধরে বলল, কি হলো? কি হলো? আমি বললাম, কি করছিলে? ও বলল, ড্রেস চেঞ্জ করব, ড্রেস খুঁজছিলাম। তারপর শিল্পা একটা নিয়ে গিয়ে বাথরুমে চেঞ্জ করে ফ্রেশ হয়ে এল। তারপর আমরা সারারাত ধরে দুজনে খুব মজা করলাম এবং সকালে উঠে আমি আমার রুমে চলে গেলাম। এইভাবে আমাদের সম্পর্ক চলতে থাকলো। কিন্তু হঠাৎ একদিন রিমি জানতে পেরে গেল। কিন্তু শিল্পার উপর রাগ করল না। কিছুদিন পর আমার জন্মদিন এলো। আমার মনেও ছিল না সেদিন আবার ছিল বৃহস্পতিবার। শুক্রবার জন্মদিন। ছুটির কিছু সময় আগে হঠাৎ দেখি রিমি একটা মেসেজ করলো, জলদি বাসায় এসো। তখন রাত 9টা বাজে। বাসায় পৌঁছে ঢুকতেই দেখি একটা ব্যাগ, একটা চিরকুটো আছে। লেখা আছে, জলদি পরে রুমে এসো। আমি রুমে যেতেই দেখি একটা সুন্দর শার্ট পরে রিমি বসে আছে। আমি বুঝলাম রিমি শিল্পার উপর হিংসা হচ্ছে, তাই মনে প্রাণে আমায় কাবু করতে চাইছে। রিমি একটা টিয়া রঙের ট্রান্সপারেন্ট শাড়ি পরেছে, যার জন্য ওকে আরও সুন্দর লাগছে। আমি বিশ্বাস করতে পারছি না রিমি এখন এত হট হয়ে গেছে। কখনো এইভাবে দেখিনি তো, তাই চোখকে বিশ্বাস হচ্ছে না। আমি বললাম, তোমার সৌন্দর্যরূপকে কেউ হারাতে পারবে না রিমি। কিন্তু হঠাৎ এই পোশাকে কেমন করে? রিমি বলল, থ্যাঙ্কস মাই জান, আর এই পোশাকে তোমার জন্য। সোনা, আজ তোমার জন্মদিনটা আমরা একটু ভিন্নভাবে সেলিব্রেট করব। আগে বল, এই পোশাক তোমার কোনো সমস্যা নেই তো? আমি বললাম, একদমই না রিমি, তোমায় এত হট দেখব কখনো চিন্তা করিনি, খুব ভালো লাগছে। রিমি বলল, তাহলে দাঁড়িয়ে আছো কেন? শুরু করো। আমি একটু অবাক হয়ে বললাম, কি শুরু করব? রিমি বলল, কেন? শিল্পার সাথে যা করতে শিল্পা যেমন খুশি করো, আমাকেও তেমন আজ খুশি করতে হবে। আমি আকাশ থেকে পড়লাম। আমার যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। তারপর আমি আর দেরি না করে আমি ওকে খুশি করার কাজে লেগে পড়লাম। বেশ কিছুক্ষণ মজা করার পর আমরা ক্লান্ত হয়ে যাই এবং ঘুমিয়ে পড়ি। এরপর থেকে আমি দুজনের সাথে মজা করতে থাকি। এইভাবে কাটতে লাগলো দিন। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর সবার আগে ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ। রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ সে এসে পিছন থেকে আলতো করে জড়িয়ে ধরল, হেসে বলল, মাম, রাগ করো না। আজ তোমার জন্য একটা বিশেষ পরিকল্পনা আছে। আজ রাতটা শুধুই আমাদের। রাতে আমি সুন্দর করে সাজগোজ করলাম। শাশুড়ি মাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, যেন রাতে কোনো সমস্যা না হয়। ঠিক সময় নাবিলের ঘরে গেলাম। ঘরে ঢুকে অবাক হয়ে দেখি বিছানা জুড়ে ফুলের পাপড়ি ছড়ানো, আর ঘর জুড়ে এক মিষ্টি সুবাস। বিছানায় ফুল দিয়ে দুটি ছোট রাজহাঁসের আকারে সাজানো ছিল, যা দেখে আমার মন ভরে উঠল। ঘরের সেই অপরূপ সাজসজ্জা সত্যিই মন ছুঁয়ে গিয়েছিল। তারপর নাবিল আমকে। আমি 2-5 বছর বয়সী একজন তরুণী। আমি দেখতে অনেক সুন্দর ও আকর্ষণীয় ছিলাম। সবাই আমাকে দেখলে শুধু তাকিয়ে থাকত। কিন্তু এত কিছুর পরেও আমার স্বামী আমাকে তেমন ভালোবাসত না। আমার ভাগ্নে তার ইন্টার্নশিপ শেষ করার জন্য কিছুদিন আমাদের বাড়িতে ছিল। সেই সময়ে আমার আর আমার স্বামীর মধ্যে একটু দূরত্বের আভাস পাচ্ছিলাম।
প্রতিদিন রাতে সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ত। আর আমি একা বসে থাকতাম। এক রাতে আমার ভাগ্নে আমাকে একা দেখতে পেয়ে নিজের ঘরে নিয়ে গেল। সে বলল, মাম, প্রতিদিন আপনাকে এভাবে একা দেখতে ভালো লাগে না। আমি চেষ্টা করব যাতে মামার অনুপস্থিতি আপনি অনুভব না করেন। বন্ধুরা, আজকের গল্পটি অনেক বেশি স্পেশাল, তাই কেউ মিস করো না। আর দয়া করে ভিডিওতে একটি লাইক করে দেও। বিয়ের পর আমার স্বামী তার কাজের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে আমার প্রতি তার মনোযোগ অনেকটাই কমে গিয়েছিল। বাড়িতে আমার শাশুড়িও ছিলেন, যার যত্ন নেওয়ার জন্য আমাকে সারাদিন ব্যস্ত থাকতে হতো। আমাকে ওদের সেবা করতে হতো। ওদের সেবা করতে আমার অসুবিধা হতো না, কিন্তু আমার স্বামী আর আমার মধ্যে দূরত্ব বাড়তে থাকায় আমি মেজাজ হারাতে শুরু করি। শনিবার রাতটা আমার জন্য খুব আনন্দের ছিল, কারণ পরের দিন রবিবার, যেদিন আমার স্বামী আমার সাথে থাকত আর তার অফিসও অফ থাকত। রাতে শোয়ার আগে আমি আমার স্বামী তানভীরকে বললাম, কাল তুমি বাইরে যাবে না, কারণ পুরো দিনটা আমার সাথে থাকবে, আমাদের মাঝে কেউ আসবে না। তখন তানভীর বলল, অনিকা, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। আমার মামা তো বোনের ছেলে নাবিল কাল থেকে কিছু মাসের জন্য আমাদের বাড়িতে থাকতে আসবে। তার ইন্টার্নশিপ আছে, তাই আমাদের সাথেই থাকবে। এই কথা শুনে আমার স্বামীর সাথে সময় কাটানোর স্বপ্ন ভেঙে গেল এবং রাগে ফেটে পড়লাম। তবে যার উপর আমি এত রেগেছিলাম সে আমার জীবনে এক নতুন রং নিয়ে আসবে তা আমি একটুও ভাবিনি। রাতে রাগ নিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন দুপুরের খাবারের সময় নাবিল আমাদের বাড়িতে এল। আসতেই সে প্রথমে আমার শাশুড়ির পায়ে হাত রাখল, তারপর আমাদের কাছে এল। আমার স্বামী তানভীর বলল, ভাগনাদের কখনোই পায়ে হাত দিতে হয় না। আর নাবিলকে জড়িয়ে ধরল। নাবিল দেখতে বেশ সুন্দর ছিল, গায়ের রং ফর্সা আর সুঠাম চেহারা। আমি তাকিয়ে রইলাম। তার কথাগুলো বেশ ভালো ছিল, আর আসার পর থেকেই হাসিঠাট্টায় মেতে উঠেছিল। এইভাবে আমাদের বাড়িতে তার আসার কয়েকদিন কেটে গেল। সে আসার থেকেই আমার দিকে চেয়ে থাকত আর অনেক মজার মজার কথা আমার সাথে বলতো। একদিনের কথা, প্রতিদিনের মতোই নাবিল, আমার ভাগনা, তার ইন্টার্নশিপে গিয়েছিল। কিন্তু হঠাৎই সেই দিন প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো, আর তার জন্য আমার খুবই চিন্তা হচ্ছিল। গত কিছুদিন ধরে সে আমাদের পরিবারের সদস্যের মতোই আমাদের সঙ্গে ছিল। প্রায়ই সে আমার কিচেনে সাহায্য করত। বারবার তাকে ফোন করছিলাম। সাধারণত সে সন্ধ্যা 7টার মধ্যে ফিরে আসত, কিন্তু সেদিন 8টা বেজে গেল, তবুও সে ফেরেনি। আমার স্বামী তানভীর আগেই ফোনে জানিয়েছিল যে বৃষ্টি খুব বেশি, তাই অফিসে কিছুক্ষণ আটকে থাকবে। নাবিলের কথা ভেবে চিন্তায় মন খারাপ হয়ে যাচ্ছিল, কারণ সে মোটরসাইকেলে গিয়েছিল। তার অপেক্ষায় আমি দরজার কাছে দাঁড়িয়েছিলাম। অবশেষে কিছুক্ষণ পর নাবিল, আমার ভাগনা, ভিজে চুপচুপে বাড়ি ফিরল। তাকে দেখে আমি ভেতর থেকে তাড়াতাড়ি একটা তোয়ালে নিয়ে এসে ওর দিকে বাড়িয়ে দিলাম। ও নিজের ঘরে চলে গেল, আর আমি কিচেনে গিয়ে আদা দিয়ে চা বানাতে শুরু করলাম। যখনই আমি কারো জন্য চা বানাই, তখন আমার শাশুড়ির জন্য 1 কাপ চা বানাতে হয়, কারণ উনি চা খুবই পছন্দ করেন। শাশুড়িকে 1 কাপ চা দিয়ে আমি অন্য কাপটি নিয়ে দ্রুত নাবিলের ঘরে গেলাম। তার ঘরে ঢুকতেই দেখি সে তখন তোয়ালে জড়িয়েছিল আর কিছুই পরেনি, আর চুলগুলো এখনো ভেজা। তাড়াহুড়ো করে ফিরেছিল বলে সে এখনো কিছুটা ঠান্ডায় ছিল। সে কাঁপছিল। আমি হাতে ধরা চায়ের কাপটা টেবিলে রাখলাম এবং তার চুলগুলো আলতোভাবে মুছে দিতে শুরু করলাম। সেই মুহূর্তে আমরা দুজন খুব কাছাকাছি ছিলাম। আমি যখন একটু দূরে সরে এলাম, তখন তার দৃষ্টি আমার দিকে বেশ গভীরভাবে তাকিয়েছিল। তার চোখে আমি কিছু আলাদা কিছু অনুভব করলাম, একটা আন্তরিক ভালোবাসার ছোঁয়া। আমি তাকে আদা দেওয়া গরম চা খেতে বললাম। তখন হঠাৎ করে সে আমার হাত ধরে আমাকে তার কাছে বসতে বলল। সে বলল, তুমি আমার খুব যত্ন করো, অথচ তুমি তো আমার নিজের মামি নও। আমি হেসে বললাম, আমরা সম্পর্কের সীমাবদ্ধতাকে আলাদা করে দেখি না, তুমি আমাদের নিজের সন্তানের মতোই। আমরা তখন গল্প করতে করতে মগ্ন ছিলাম। হঠাৎ দৌড়বেলটা বাজল। তানভীর বাসায় ফিরল। সে সেই রাতেও প্রতিদিনের মতো গা এলিয়ে ঘুমিয়ে পড়ল। আমাদের বিয়ের পর কয়েক মাস খুব ভালো কেটেছিল। সে অনেক ভালোবাসার কথা বলতো, কিন্তু এখন অফিসের কাজ নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছে। আমি একসময় বিরক্ত হয়ে বেরিয়ে গিয়ে বাইরের ঘরের সোফায় গিয়ে বসে পড়লাম। তখন দেখলাম নাবিল এর ঘরের লাইট জ্বলছে, কিন্তু দরজাটা বন্ধ ছিল, তাই আমি ভেতরে ঢুকতে পারলাম না। আমি গিয়ে বাইরের ঘরের সোফায় বসেছিলাম। কিছুক্ষণ পরে হঠাৎ আমার হাতে কারো স্পর্শ অনুভব করলাম। চমকে উঠে তাকালাম। দেখি নাবিল আমার পাশেই বসে আছে। সে আমার এক কানের হেডফোন খুলে নিজের কানে লাগিয়েছে। প্রতিদিনই সে এমন কিছু করে আমাকে বিশেষ অনুভূতি দেয়,
যা আমাকে আমার কলেজ জীবনের কথা মনে করিয়ে দেয়া। তারপর সে আমার হাত ধরে আমাকে নিজের ঘরে নিয়ে গেল এবং বলল, মাম, আমি প্রতিদিন রাতে দেখি তুমি এখানে একা বসে থাকো। তোমার আর মামার মধ্যে সব ঠিকঠাক আছে তো? তুমি কি গান শুনে নিজের একাকিত্ব কাটানোর চেষ্টা করছো? নাবিল যেন আমার মনের কথা বুঝে নিয়েছে। আমি তার দিকে তাকিয়ে হালকা হাসলাম। তখন সে আমার হাতটা নিজের হাতে নিয়ে বলল, কিছুক্ষণের জন্য আমাকে তোমার আত্মীয় হিসেবে না দেখে বন্ধুর মতো ভাবো। কারণ আমরা বন্ধুর সঙ্গে যে খোলামেলা কথা বলতে পারি সেটা হয়তো মামির সঙ্গে সবসময় সম্ভব নয়। আমাকে বন্ধু মনে করে মনের কথা বলো। নাবিলের কথায় আমি অনেকটা ভরসা পেলাম এবং আমি তাকে আমার সব মন খারাপের কথাগুলো খুলে বললাম। আমি বললাম, নাবিল, তুমি যা বললে সব একদম ঠিক। তুমি এত অল্প সময়ে আমার মনের সব কিছু বুঝে নিয়েছ। কিন্তু আমার স্বামী যেন এখন আমাকে ভুলেই গেছে। মনে হয় সে আর আমাকে ভালোবাসে না, তাই হয়তো আমাকে সময় দেয় না। আমাদের মাঝে বেশ কিছু দূরত্ব তৈরি হয়েছে। একজন স্ত্রী শুধু ঘরের কাজের জন্য নয়, তারও স্বামীর কাছ থেকে ভালোবাসার প্রত্যাশা থাকে, যেটা তানভীর যেন ভুলেই গেছে। তখন নাবিল বলল, মাম, এত বেশি চিন্তা করো না। মামা নিশ্চয়ই একসময় তোমার ভালোবাসার গুরুত্ব বুঝবে। কিন্তু ততদিন আমি তোমার পাশে আছি। তোমাকে একা অনুভব করতে দেব না। আজ থেকে আমরা বন্ধু। আমি তার বন্ধুত্বের প্রস্তাব আন্তরিকভাবে গ্রহণ করলাম। তারপর সে আমার মোবাইলে গান চালিয়ে দিল এবং আমরা একসঙ্গে একটি হেডফোনে গান শুনতে লাগলাম। তার ঘরের বিছানায় বসে গান শুনতে শুনতে আমি কখন যে তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। হঠাৎ দরজায় টোকা পড়ে সেই আওয়াজে আমার ঘুম ভাঙল। দেখি আমি তার কাঁধে হাত রেখে ঘুমিয়ে আছি তার ঘরে। আমি সঙ্গে সঙ্গে সরে গেলাম। নাবিল দরজা খুলতেই দেখি বাইরে শাশুড়িমা দাঁড়িয়ে আছে। আমি তৎক্ষণাৎ বাথরুমে লুকিয়ে পড়লাম যাতে শাশুড়িমা আমাকে দেখতে না পান। শাশুড়িমা চলে যাওয়ার পর আমি চুপচাপ নিজের ঘরে ফিরে এলাম। সেই রাতে আমার অনিচ্ছাকৃত উপস্থিতি নাবিলের মনে কিছুটা গভীর ছাপ ফেলেছিল, যদিও আমি তখন এর গুরুত্ব বুঝিনি। পরদিন সকালে আমার স্বামী অফিসে চলে গেল, কিন্তু নাবিল বাড়িতেই ছিল। আমি যখন তাকে তার টিফিন দিলাম, সে বলল, আজ আমার ছুটি। আমি কারণ জানতে চাইলে সে আমার কানে বলল, এই ছুটি শুধু তোমার জন্যই নিয়েছি মাম। বন্ধু হিসেবে আজ সারাদিন তোমার সঙ্গে সময় কাটাবো। সেই দিন নাবিল আমার সঙ্গে সারাদিন কাজের সহযোগিতা করল এবং সন্ধ্যায় বাইরে আমাকে আমার প্রিয় স্থানে নিয়ে গেল। রাতে আমার স্বামী আমাকে জানালো যে সে পরের এক সপ্তাহের ছুটি নিয়েছে। সে বলল তার কলেজের 2 বন্ধুর বিয়ে রয়েছে এবং একই শহরে এক বন্ধুর বিয়েতে 3 দিন কাটাবে। তানভীর বলল, আমার বন্ধুর বিয়েতে যাচ্ছি এবং কেউ তার স্ত্রীকে নিয়ে যাচ্ছে না, তাই তোমাকেও নিয়ে যেতে পারবো না। তানভীরের এই কথায় আমার মন খারাপ হয়ে গেল, কারণ তার সাথে কিছুটা সময় কাটানোর সুযোগ ছিল। কিন্তু মনে হলো সে আমার অনুভূতির দিকে বিশেষ নজর দেয় না। বিয়ে হয়ে গেলেও যেন সে অবিবাহিতদের মতো জীবন কাটাতে চায়। পরের দিন তার বন্ধুরা তাকে নিতে এল এবং পরবর্তী 8 দিনের জন্য আমার স্বামী বাড়ি থাকবে না। যাওয়ার আগে সে নাবিলকে বলল, তোমার মামি আর দিদার ভালোভাবে যত্ন নিও। নাবিল সম্মতি দিলেও তার চোখের দৃষ্টি দেখে মনে হলো যেন আমার স্বামী আমার বাড়ির চাবি তুলে দিয়ে যাচ্ছিল এমন একজনকে যাকে সে পুরোপুরি বিশ্বাস করে না। তানভীরের অনুপস্থিতিতে নাবিল আমার প্রতি যে অনুভূতি তা আস্তে আস্তে প্রকাশিত হতে শুরু করেছিল, যদিও আমি তা বুঝতে পারিনি। আমার স্বামী চলে যাওয়ার পর আমি বিশ্রাম নেওয়ার জন্য নিজের ঘরে চলে গেলাম। কিছুক্ষণ পর আমি চাদর গায়ে মুড়িয়ে শুয়েছিলাম। তখনই নাবিল আমার ঘরে এল। সে এসে দরজা বন্ধ করল এবং আমার পাশে বসে বলল, অনিকা মাম, ঘুমিয়ে পড়েছ নাকি? তোমার জন্য একটা বিশেষ চমক আছে। এই বলে সে মৃদু হেসে আমাকে জানালো যে সঠিক সময়ে সে তার ছুটি নিয়েছে, যেন আমার সঙ্গে কিছুটা আনন্দের সাথে সময় কাটাতে পারে। নাবিল বলল, আমি তোমার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করেছি। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমাদের বাইরে যেতে হবে। আমি বারবার জিজ্ঞেস করছিলাম আমরা কোথায় যাচ্ছি, কিন্তু সে কিছুতেই বলছিল না। শুধু বলল, দিদাকে বলে দাও যে তুমি বন্ধুদের সাথে একটি অনুষ্ঠানে যাচ্ছ। সন্ধ্যার আগেই ফিরে আসবে। বাইরে বৃষ্টি পড়ছিল, তাই সে আমাকে তার সাথে নিয়ে যেতে চাইল। শাশুড়ি মা আমাকে যেতে অনুমতি দিলেন, কিন্তু আমিও জানতাম না ঠিক কোনো অনুষ্ঠানে যাচ্ছি। আমি অনেক সুন্দর করে একটু সেজেছিলাম। আমার সাজ দেখে নাবিল অবাক হয়ে তাকিয়ে থাকলো আর বলল, মাম, আজকে তো আপনাকে অনেক সুন্দর আর আকর্ষণীয় লাগছে। নাবিল আমাকে তার বাইকে নিয়ে বেরিয়ে পড়ল। পথের মাঝে একটি শহরের সাইনবোর্ড দেখে আমি বললাম, তুমি কি আমাকে এই শহরে নিয়ে যাচ্ছ? কথাটা শোনা মাত্রই সে বাইক থামিয়ে সাইডে নিয়ে ব্রেক চাপল, আর আমি তার উপর পড়ে গেলাম।
পরে যাওয়ার ভয়ে আমি শক্ত করে তাকে ধরলাম। বাইকে আমি তার অনেক কাছাকাছি বসেছিলাম। বাইক থামানোর পর নাবিল হেসে বলল, মাম, তুমি বেশ চালাক। ঠিকই ধরেছ। আজ তোমাকে শহরে নিয়ে যাচ্ছি একদিনের জন্য। ঘরে বসে থাকতে থাকতে তোমার মনটা ভার হয়ে গেছে, তাই কিছুটা তাজা হাওয়া দরকার। তাই তোমাকে এখানে নিয়ে এসেছি। কয়েক ঘন্টার মধ্যেই আমরা শহরে পৌঁছালাম। সেখানে আমি অনেক আনন্দ করলাম। আমরা বিভিন্ন জায়গায় একসাথে ঘুরলাম। কিছু মুহূর্ত এমন এল যখন অজান্তেই আমরা আরও কাছে চলে এলাম। আমি অজান্তেই নাবিলের হাত ধরে ফেলেছিলাম। হয়তো অনেকেই আমাদের দেখে ভুল করে কাপড় মনে করছিল। আমরা ভাবলাম নাবিল তোর স্বামী। কিছু বান্ধবী নাবিলের আশেপাশে জড় হয়ে তার সঙ্গে কথা বলতে লাগল। নাবিলও কথাবার্তায় বেশ পটু ছিল। ঠিক তখন আমার এক ঘনিষ্ঠ বান্ধবী আমার কাছে এসে তার সমস্যার কথা বলল। সে বলল, আজকাল আমার স্বামী আমার প্রতি আগের মতো মনোযোগ দেয় না। যদি সে আমার ভালোবাসাকে বুঝত। আমার বান্ধবী বলল, তোমার কদর করে না, তার জন্য কষ্ট পাওয়ার কি দরকার? আমি নিজের জন্য একজন সঙ্গী খুঁজে নিয়েছি, নাবিলের মতোই একজন, যে তারুণ্যে ভরা এবং সুদর্শন। কয়েক মাস ধরে তোমার সোশ্যাল মিডিয়ায় কোনো নতুন ছবি দেখিনি। হয়তো তুমিও বিবাহিত জীবনে একটু একঘেয়েমি অনুভব করছো। যখন তোমার সামনে আরও আনন্দের সম্ভাবনা রয়েছে, তখন কেন পুরনো চিন্তায় পড়ে আছো? তোমার স্বামী যদি তোমার যত্ন না নেয়, তাহলে নাবিলের মতো কারো সাথে জীবনে নতুন সুখ খুঁজে নিতে পারো। আমি লক্ষ্য করেছি যে নাবিল তোমার প্রতি খুব আন্তরিক। চারপাশে অন্য সবার মাঝে থেকেও তার দৃষ্টি কেবল তোমার দিকেই ছিল। তাহলে আর দেরি কিসের? আমার বান্ধবীর এই কথাগুলো আমাকে ভাবিয়ে তুলল। রাতে আমি নাবিলকে আমার ঘরে ডেকে নিলাম। সে আসার পর আমি নিজেকে একটু বিশেষভাবে প্রস্তুত করেছিলাম, যেন বিয়ের প্রথম রাতের মতো। আমাকে এভাবে সাজানো অবস্থায় দেখে সে কিছুটা অপ্রস্তুত হয়ে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে যেতে চাইল। আমি তার হাত ধরে তাকে থামিয়ে দিলাম। তাকে বললাম, নাবিল, আর এই লুকোচুরি বন্ধ করো। আমি জানি তুমি কি অনুভব করছো, তাই আর মিথ্যা ভান করো না। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই আর এইসব কথা লুকাতে হবে না। আমি এখন সব বুঝতে পেরেছি। সে বলছিল, মামি, তুমি তো আগে থেকে সাজগোজ করে বসে আছো। আমি ভাবছিলাম তোমায় আমি অনেক সুন্দর করে আগে সাজিয়ে দিব। নাবিল বলেছিল, জীবনের ছোট ছোট মুহূর্তগুলোতে আনন্দ খুঁজে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি দ্রুত পোশাক পরে ফিরে আসি। আর নাবিল আমাকে আলতোভাবে কাছে টেনে নিয়ে কথায় মেতে ওঠে। আমি বুঝতে পারছিলাম আমাদের কথাগুলো ধীরে ধীরে ভালোবাসার সুরে রঙিন হয়ে উঠছে। ঠিক তখনই শাশুড়ি মা ডেকে পাঠালেন তার হাঁটুতে তেল মাখানোর জন্য। আমাকে যেতে হলো, যদিও মন ছিল না। প্রায় ২ মিনিট ধরে তার পায়ে তেল মালিশ করতে হলো। তারপর যখন নিজের ঘরে ফিরলাম, দেখি নাবিল নেই। তার ঘরে গিয়ে দেখি সে ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকালে আমি একটু অভিমানী দৃষ্টিতে নাবিলের দিকে তাকালাম। রান্নাঘরে কাজ করতে করতে সে পিছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরল। হাসি মুখে বলল, মাম, রাগ করো না। আজ তোমার জন্য একটি বিশেষ চমক রেখেছি। আজ রাতটা শুধু আমাদের হবে। রাতে আমি ভালোভাবে সাজগোজ করলাম। শাশুড়ি মাকে ঘুমের ওষুধ খাইয়ে দিলাম, যাতে তিনি রাতে ডিস্টার্ব না করেন। নির্ধারিত সময়ে নাবিলের ঘরে গেলাম। ঘরে ঢুকে অবাক হয়ে দেখি বিছানায় ফুলের পাপড়ি ছড়ানো আর সুন্দর সুবাসে ঘর ভরে আছে। 2টি ছোট রাজহাঁস আকারে সাজানো ছিল এবং তার এই ব্যবস্থাপনা সত্যিই আমাকে মুগ্ধ করেছিল। এরপর কিভাবে নাবিল আমাকে আরও খুশি করবে, তার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। ঘরের সাজসজ্জা দেখে সত্যিই মুগ্ধ হয়েছিলাম, কিন্তু কোথাও নাবিলকে দেখতে পাচ্ছিলাম না। এমনকি বাথরুমেও খুঁজে দেখলাম, কিন্তু সেখানেও সে নেই। তার ফোনেও যোগাযোগ করা সম্ভব হলো না। তখন মনে হলো হয়তো সে মজার ছলে আমাকে বিরক্ত করেছে। ধীরে ধীরে আমার মেজাজ খারাপ হতে লাগল। তখন হঠাৎ আমার নজর পড়ল তার বিছানার উপরে থাকা একটি চিঠিতে। ভেবেছিলাম হয়তো এটা কোনো বিশেষ চমক হবে, কিন্তু চিঠি খুলে পড়ার পর আমার সমস্ত আশা এক মুহূর্তে ভেঙে গেল। নাবিল সেই চিঠিতে লিখেছিল, মাম, আসলে আমি আপনার কোনো আত্মীয় নই। আমার মামা মামি অন্য একটি শহরে থাকেন। এই শহরে 2টি এলাকার নাম প্রায় এক, এবং আমি ভুলবশত আপনার বাড়িতে চলে এসেছিলাম। কাকতালীয়ভাবে আপনার আসল ভাগ্নেও সেই সময় আসার কথা ছিল। আমি আসার পর আপনি আমাকে নাবিল বলে ডাকতে শুরু করলেন। আর আমার মামা মামিও আদর করে আমাকে এই নামেই ডাকতেন। আমার মামা মামির চেহারা কখনো দেখিনি, তাই আপনাকেই আমার নিজের মনে করেছিলাম। কিছুদিন পর আমার মায়ের মেসেজ পেলাম, যেখানে তিনি জানালেন আমার আসল মামা মামি কয়েকদিনের জন্য গ্রামে গেছেন।
মা আমাকে মামার ছবি পাঠানোর পর আমি বুঝতে পারলাম যে আপনি আমার আত্মীয় নন, তবে মাম, আপনি সবসময় আমার জন্য অনেক যত্ন নিয়েছেন। আমি জানতাম আপনার বিবাহিত জীবনে কিছু অসন্তোষ আছে, কিন্তু এই বিষয়ে মামার সাথে কথা বলতে পারিনি। তাই আমি ভেবেছিলাম কিছু সময়ের জন্য আপনাকে খুশি করার চেষ্টা করব। আমার উদ্দেশ্য শুধুমাত্র আপনাকে একটু ভালো রাখা, এবং কোনো ভুল কিছু করার প্রশ্নই ওঠে না, কারণ আমি সবসময় আপনাকে আমার মামি মনে করেছি। যতটা সম্ভব আমি আপনাকে খুশি করার চেষ্টা করেছি। এবার আমাকে ক্ষমা করবেন, কারণ আমি কোনো অনুচিত কিছু করতে পারবো না। আপনি যে ভালোবাসা আমার মধ্যে খুঁজছিলেন সেটি আপনার স্বামীর মধ্যে খুঁজে দেখার চেষ্টা করুন। যেমনভাবে আপনি আমার সঙ্গে আপনার মন খুলে কথা বলেছেন, তেমনি একবার মামার সাথেও খোলামেলা কথা বলুন। আমি নিশ্চিত তিনি আপনার ভালোবাসাকে বোঝার চেষ্টা করবেন। নাবিলের এই চিঠি পড়ে বুঝলাম সে আমাদের ভাগনা ছিল না। আমি এসব ভাবছিলাম, ঠিক তখনই আমার স্বামীর ফোন এলো। তানভীর খুব ভীত হয়ে বলল, অনিকা, আজ রাতে মাকে তোমার ঘরে নিজের কাছে রেখো। দুজনে ঘরের দরজা বন্ধ রেখো। কিছুক্ষণ আগে আমার ফোনে দিদির আমেরিকা থেকে মেসেজ এসেছে যে তার ছেলে কয়েকদিনের জন্য আমাদের এখানে আসবে, কিন্তু কোনো কারণে সে আসতে পারছে না। নেটওয়ার্ক সমস্যার কারণে দিদি আমার সাথে যোগাযোগ করতে পারেননি। আজ সকালে দিদির মেসেজ পাওয়ার পর জানতে পারলাম আমাদের আসল ভাগনা এই শহরে আসেনি। গত কয়েকদিন ধরে আমাদের বাড়িতে যে নাবিলের নাম করে থাকছিল সে আসলে এক প্রতারক। তুমি কোনো চিন্তা করো না, আমি রওনা দিয়েছি এবং শীঘ্রই বাড়ি পৌঁছে তাকে পুলিশের হাতে তুলে দেব। আমার স্বামীর কথা শুনে বুঝলাম নাবিল আসলে ভুল করে আমাদের বাড়িতে চলে এসেছিল, তবে সে আমার প্রতি কোনো খারাপ দৃষ্টি দেয়নি, বরং সে আমাকে অনেক কিছু শিখিয়েছে এবং আমার জীবনের সামান্য কিছু আনন্দের মুহূর্ত এনে দিয়েছে। তার উপর আমার কোনো রাগ ছিল না। পরের দিন আমার স্বামী বাড়িতে এল, কিন্তু নাবিল ততক্ষণে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। আমি আমার স্বামীকে সেই চিঠি দেখাতে পারিনি, তবে তাকে জানালাম যে নাবিল সব সত্যি কথা স্বীকার করেছে। সে আসলে ভুল করে আমাদের বাড়িতে চলে এসেছিল এবং তারও আমাদের মতোই ভুল বোঝাবুঝি হয়েছিল। এই কয়েকদিনে সে আমাদের বাড়িতে কিছুই খারাপ করেনি, তাই তার বিরুদ্ধে কোনো অভিযোগ তোলার প্রয়োজন নেই। আমার স্বামী আমার কথা বুঝতে পারল। নাবিল ছিল একটি ভালো পরিবারের ছেলে। সেই একই দিনে সে তার আসল মামার সাথে আমাদের বাড়িতে এসে ক্ষমা চেয়ে নিল। সমস্ত ভুল বোঝাবুঝি দূর হয়ে গেল এবং তানভীরও তাকে ক্ষমা করল। নাবিল একজন ভালো পরিবারের ছেলে ছিল। আমাদের ক্ষমা চাওয়ার পর সে বিদায় নিয়েছিল। যদিও সে একরকম ছদ্মবেশে এসেছিল, কিন্তু আমার জীবনের অল্প সময়ের জন্য হলেও সে আমাকে প্রকৃত ভালোবাসার অর্থ শিখিয়ে গেছে। সে আমাকে শিখিয়েছে যে সবাই মনের ভাষা বুঝতে পারে না। যদি কোনো ব্যক্তি আমাদের অনুভূতি না বুঝে, তবে সেটা তাকে স্পষ্টভাবে জানানো উচিত, যাতে সে বুঝতে পারে আমরা আসলে কি চাই। আমি আমার স্বামীকে বলেছিলাম কতটা একা অনুভব করছিলাম। সেই দিন থেকেই আমার স্বামী 6 মাস পর পর আমাদের জন্য কোথাও না কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে শুরু করল। সে আমাকে আরও বেশি সময় দিতে শুরু করল। এখন আমি আমার সংসার জীবনে অনেক খুশিতে রয়েছি। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। সারা রাত ধরে সে আমার সাথে তার ঘৃণার খেলা খেল। সকাল হলে আমি ক্লান্ত ও বিধ্বস্ত ছিলাম। সে বলল, তোমাকে তোমার বাড়িতে ফিরিয়ে দেব, কিন্তু মনে রেখো গত রাতের সবকিছু ভিডিও করা হয়েছে। আমার বিরুদ্ধে যাবার চেষ্টা করো না। যৌবনে পা দিয়েই একদিন হঠাৎ করেই আমার জীবনে এমন কিছু ঘটল যা আমি কল্পনাও করতে পারিনি। একটি রহস্যময় ছেলে, খুব সুন্দর চেহারার, আমাকে তার সঙ্গে নিয়ে গেল। প্রথমে আমি ভয় পেয়েছিলাম, কিন্তু কিছুক্ষণ পর সে আমার হাত পা বেঁধে বলল, আজ থেকে তুমি আমার। আমার শরীর কাঁপছিল ভয়ে, কিন্তু সে আমাকে ধীরে ধীরে আলিঙ্গন করল। এরপর আমি যেন সমস্ত সংবেদনশীলতা হারিয়ে ফেললাম। তবে তার চোখে ছিল এক ধরনের অদ্ভুত নরম ভাব, যা আমাকে খানিকটা আশ্বস্ত করেছিল। সে বলল, ভয় পেও না, আমি তোমাকে কোনো ক্ষতি করব না। আমি শুধু চাই তুমি আমার সাথে থাকো সবসময়। তার কণ্ঠে ছিল এক ধরনের নিষ্ঠুরতা, আবার সেই সঙ্গে গভীর ভালোবাসা। আমার গল্পগুলো তোমরা শোনো, কিন্তু সাবস্ক্রাইব করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমার নাম সোনালি।
বয়স কম, কিন্তু আমার মন খুবই কৌতূহলী। যখনই কোনো ছেলে আমার দিকে তাকায়, আমি মিষ্টি হাসি দিয়ে তাকে অভ্যর্থনা জানাই। বন্ধুরা আমাকে বারবার সতর্ক করেছিল যে এমন আচরণে একদিন আমি সমস্যায় পড়তে পারি। কিন্তু আমি কোনো কথাই শুনতাম না। আমি সবার সাথে মজা করতাম, হাসতাম এবং ছেলেদের সঙ্গে খোলামেলা কথা বলতাম। এমনকি যারা একটু বিপদগামী, তারাও আমার কাছে এসে কথা বলতে চাইত। এরকমই একদিন, যখন আমার বাবা বাড়িতে ছিলেন না, আমি দৈনন্দিনের মতো একটা ট্যাক্সি বুক করেছিলাম। বাবা থাকলে সবসময় আমাকে গাড়িতে তুলে দিতেন। কিন্তু সেই দিনটা ছিল একা যাওয়ার সাহসের দিন। মা খুব চিন্তা করছিলেন। আর আমি বললাম, মা, আমি এখন বড় হয়ে গিয়েছি, সব ঠিক আছে। আমি ভেতরে ভেতরে বেশ আত্মবিশ্বাসী ছিলাম। ক্যাব এলে আমি ব্যাগ নিয়ে সামনের সিটে বসলাম। চালককে দেখে একটু অস্বস্তি লাগছিল, সে আমার পায়ের দিকে তাকাচ্ছিল। আমি তাকে দ্রুত কলেজে পৌঁছাতে বললাম এবং ভয়ে ব্যাগ থেকে বই বের করলাম। কিন্তু তারপর যা ঘটল তা ছিল আমার কল্পনার বাইরে। চালক হঠাৎ একটি নির্জন রাস্তা ধরে যেতে লাগল। আমি অবাক হয়ে বললাম, এটা কোনো রাস্তা? আপনি তো ভুল পথে যাচ্ছেন। সে মুচকি হেসে বলল, একটু শর্টকাট নিচ্ছি, মিস, চিন্তা করবেন না। কিন্তু তার হাসিতে ছিল এক ধরনের শীতলতা, যা আমার মনকে আরও অস্থির করে তুলল। আমি বইটি বন্ধ করে তার দিকে তাকালাম। আমি এই রাস্তা চিনি না বলেই আমি ফোন বের করে বাবাকে কল করতে চাইলাম। কিন্তু ঠিক তখনই সে ফোনটি আমার হাত থেকে কেড়ে নিল। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। ভয়ে, চুপ করে বসে থাকো, সে গম্ভীর স্বরে বলল। এরপর আমি প্রচণ্ড ভয়ে জড় হয়ে গাড়ির সিটে বসে রইলাম। সেই মুহূর্তে মনে হলো আমার বন্ধুরা ঠিকই বলেছিল। আমি তাদের কথাকে গুরুত্ব দেইনি। কিন্তু এখন বুঝতে পারছি কি বড় ভুল করেছি। কিছুক্ষণ পর সে একটি পরিত্যক্ত বাড়ির সামনে গাড়ি থামাল। আমার বুক ধকধক করছিল। চালক দরজা খুললে আমাকে জোরপূর্বক টেনে নামাল। আমি চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু কেউ শুনতে পেল না। আজ থেকে তুমি আমার, সে বলল। ঠিক তখনই হঠাৎ করে সেই রহস্যময় ছেলেটি হাজির হলো। আমি চিনতে পারলাম, এটা সেই ছেলেটি যে একদিন আমার দিকে তাকিয়েছিল, আর আমি তাকে মিষ্টি হাসি দিয়েছিলাম। সে চালককে দূরে সরিয়ে দিল এবং আমার হাত ধরে বলল, চলো, এখানে তোমার কোনো বিপদ হবে না। সে আমাকে নিয়ে তার গাড়িতে উঠালো এবং দ্রুত সেই জায়গা থেকে বেরিয়ে এল। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কে? সে মৃদু হেসে বলল, তুমি এখন আমার সঙ্গে নিরাপদে আছো, এটুকুই জানো। কিছুক্ষণ পর আমি বুঝতে পারলাম এই ছেলেটার সাথেও আসা আমার ঠিক হয়নি। সে আমাকে একটা ফার্ম হাউসে নিয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, এখানে কেন এনেছো? আমার তো কলেজে যাওয়ার কথা। সে বলল, এটাই তোমার গন্তব্য। আমি অবাক হয়ে বললাম, তুমি কি আমাকে কিডন্যাপ করেছ? আমি বাচ্চা নই। আর তুমি আমাকে কেন কিডন্যাপ করছো? এই জন্য তুমি আমাকে এখান থেকে বাঁচিয়ে নিজের ফাঁদে আমাকে ফেলছ? আমি তোমাকে ছাড়ব না। আমাকে যেতে দেওয়ায় এতেই তোমার ভালো হবে। প্রতিদিন আমি তোমাকে দেখি ছেলেদের সাথে মজা করে কথা বলতে। তুমি কি ভেবেছ তাদের মন কেমন থাকে? আমি অনেক দিন ধরেই তোমাকে পেতে চেয়েছিলাম, কিন্তু তুমি সবসময় বাবার সাথে কলেজে যেত। আমার অনেক রাগ হয়েছিল। একদিন ধাক্কা দিয়ে দূরে সরিয়ে যেতে চেষ্টা করছিলাম, কিন্তু সে আমার হাত ধরে টেনে বলল, এখান থেকে পালানোর উপায় নেই। তুমি জানো না আমি কে, আর আমি কি করতে পারি? আমি তোমাকে না যেতে দিলে তুমি এখান থেকে জীবনও নিয়ে যেতে পারবে না। তাই চুপ করে থাকো। আমি বললাম, দেখো, আমাকে যেতে দাও। সে বলল, তুমি আমার, তোমার যৌবন আমার কাছে থাকবে। আমি ভীত হয়ে বললাম, আমরা বন্ধু হতে পারি। তাহলে তুমি আমাকে ছেড়ে দেবে? সে হেসে বলল, আমি যে কারণে তোমাকে নিয়ে এসেছি তা না করে কিভাবে তোমাকে ছেড়ে দেব? আমার রাগ বাড়ছিল। আমি বললাম, আমাকে রাগাবে না। আমি এমন কিছু করব যা তুমি কল্পনাও করতে পারবে না। তাই ভালো চাও, আমাকে যেতে দাও। সে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি তার ঘাড়ে কামড় দিলাম, কিন্তু সে আমার হাত ধরে রাখল। আমি ছেলেদের দেখে হাসি, তাই বলে আমি কাউকে আমার কাছে আসতে দিতাম না। কথা বলা আর স্পর্শ করা সম্পূর্ণ ভিন্ন। আজ আমি তাকে এটা বোঝাবো। সে আমাকে চুম্বন করতে চাইল। আমি তাকে বাধা দিলাম। মুখ এদিক ওদিক ঘুরালাম যেন তা দিতে না পারে, কিন্তু সে আমার হাত সরিয়ে আমাকে ছোঁয়ার চেষ্টা করছিল। সে ঘুরে এসে তার শক্তি প্রদর্শন করল এবং আমার পায়ের কাছে এসে ঘৃণার খেলা দেখাতে শুরু করল। আমার শরীরে বিদ্যুতের মতো একটা শিহরণ ছুটে গেল। আমার প্রতিবাদ করার কথা ছিল, কিন্তু জানি না কেন আমি তার প্রতিবাদ করিনি। এক মুহূর্তের জন্য আমি সব ভুলে গেলাম। চিৎকার করার কথাও মনে ছিল না। এক অদ্ভুত অনুভূতি আমাকে গ্রাস করল, যা ছেলেটিও বুঝে গেছিল। আমি হাল ছেড়ে দিলাম।
চোখে অশ্রু ঝরতে লাগল। সে অবাক হয়ে আমার দিকে তাকালো। যখন আমি তার হাতটা ধরলাম, আমি চুপ ছিলাম। তারপর তাকে জড়িয়ে ধরলাম। সে আমাকে তার ঘৃণার খেলা দেখাতে লাগল। আমি বললাম, আমার সীমার মধ্যে থেকো। আমি তোমায় গোলাম না। ছেলেটি আমার কথা শুনে নিজেকে শক্ত করল। কিছুক্ষণ পর সে বলল, তুমি বসো, আমি চা বানাচ্ছি। সে চা নিয়ে এলো। আমি জানতাম না সে কে, কিন্তু তাকে বিশ্বাস করতে শুরু করেছিলাম। অবশেষে সে বলল, সোনালি, আমি তোমাকে ঘৃণা করি। ভেবেছিলাম তোমার জন্য সবকিছু নষ্ট করব, কিন্তু পারলাম না। তুমি এখন আমার সঙ্গে থাকবে। তার কথায় আমার বুক ধক করে উঠল। আমি কাঁদছিলাম। আমার কারো সাথে শত্রুতা ছিল না। ছেলেটাকে সুনীল নামটা শুনেই আমার মনে আলো জ্বলে উঠল। না, কেন আমাকে ঘৃণা করছো? আমি তো কারো শত্রু নই। সে বলল, তোমার চোখেই সব বুঝে গেছি। সে রাগান্বিতভাবে আমার দিকে তাকালো এবং আবার তার ভালোবাসা দেখাতে লাগল। আমি নিজেকে সমর্থন করার চেষ্টা করলাম। রাত হয়ে আসছিল। আমি চিন্তিত ছিলাম, পরিবারের সবাই আমাকে খুঁজছে। আমি বললাম, দেখো, আমাকে ছেড়ে দাও। মা খুব কাঁদছে। আমার ভাই নিশ্চয়ই ভীষণ চিন্তিত। সে রেগে গিয়ে বলল, তোমার কি মনে হয় আমি অন্যের কথা শুনি? আমি বললাম, আমাকে সব বলো, হয়তো আমি সাহায্য করতে পারি। সে বলল, তোমার শরীরেও যে নোংরা রক্ত প্রবাহিত হচ্ছে। আমাকে রাগিও না, নয়তো তোমার সম্মান নষ্ট করে দেব। আমি বললাম, আর কি বাদ রাখছ? আমি এখান থেকে বের হলেই তো সবাই জানতে পারবে আমার সাথে কি হয়েছে। তুমি আমার সব কিছু নষ্ট করে দিলে। এখন আবার কি করার বাকি আছে? সে রাগ করে রুম থেকে বেরিয়ে গেল। আমি আর নিজেকে সামলাতে পারছিলাম না। আমি কাঁদতে শুরু করলাম এবং রুমে কিছু প্রমাণ খুঁজতে লাগলাম। একটা ছবি পেলাম যেখানে একটা মেয়ে আছে। মনে হলো মেয়েটা তার বান্ধবী। আমি ভাবলাম, ছবিটা দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করতে পারি। বিছানায় বসেছিলাম আর ভাবছিলাম, আমার জীবনটা মনে হয় এখানেই শেষ হয়ে যাবে। আর আমি কাউকে আমার মুখ দেখাতে পারবো না। কিছুক্ষণ পর ছেলেটা দরজা খুলে আমার কাছে এসে বলল, কাঁদছো কেন? আমার চোখ লাল ছিল। আমি ছবিটা দেখিয়ে বললাম, তুমি আমাকে কিডন্যাপ করেছো কেন? যদি তোমার বান্ধবী জানতে পারে, কত কষ্ট পাবে। হঠাৎ সে আমার হাত থেকে ছবিটা ছিনিয়ে নিল। ছেলেটি ছবিটার দিকে তাকিয়েছিল। তার চোখ ভিজে গেল। আমি ওর কাছে এসে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে বলল, এই ছবিতে যে আছে সে আমার বোন হয়। তারপর সে বলল, চলো ডাইনিং টেবিলে বসি। আমি জিজ্ঞেস করলাম, তোমার বোনের বিয়ে কি হয়ে গেছে? সে উত্তরে বলল, আমার বোন আর বেঁচে নেই। আর তার মৃত্যুর জন্য তোমরাই দায়ী। আমার চোখে জল এসে গেল। আমি বললাম, কি বলছো? আমি তোমার বোনকে চিনি না। তুমি ভুল বুঝছ। সুনীল বলল, তোমার ভাই আমার বোনের সাথে প্রতারণা করেছে। তাকে গর্ভবতী করে ছেড়ে দিয়েছে। আমার বোন অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। আমি বললাম, আমার ভাই এমনটা করতে পারে না। রাজীব বলল, তোমার ভাইয়ের জন্য আমার বোনকে সমাজের অপমান সইতে হয়েছে। তাই আমি প্রতিশোধ নিতে চেয়েছি। তোমাকে অপমান করতে চেয়েছিলাম। আমি বললাম, তুমি যা খুশি কর, কিন্তু আমি তোমার সন্তানের মা হতে রাজি আছি। তোমার বোনের মতো আমি আত্মহত্যা করব না। তারপর আমি রুমে চলে এলাম। রাগে আমি কাঁপছিলাম। আমি তার রুমে এসে বললাম, তোমার বোনের মৃত্যু ফেরানো সম্ভব নয়। কিন্তু সব দোষ আমার ভাইয়ের নয়, তোমার বোনেরও ছিল। সে আমার উপর ঝাঁপিয়ে পড়ল, তার সমস্ত ঘৃণা প্রকাশ করল। আমি বাধা দিইনি। তার ব্যথা মুছে ফেলতে চেয়েছিলাম। সারা রাত ধরে সে আমার সাথে তার ঘৃণার খেলা খেল। সকাল হলে আমি ক্লান্ত ও বিধ্বস্ত ছিলাম। সে বলল, তোমাকে তোমার বাড়িতে ফিরিয়ে দেব, কিন্তু মনে রেখো, গত রাতের সব কিছু ভিডিও করা হয়েছে। আমার বিরুদ্ধে যাবার চেষ্টা করো না। আমাকে তার গাড়িতে করে বাড়ি নিয়ে এলো। বলল, তুমি নামো, কিন্তু আমি তোমার বাড়ির ভেতরে আসব। আমি অবাক হয়ে গেলাম। সে আমার সাথে ভেতরে ঢুকল। বাবা, মা, ভাই সবাই আমাকে দেখে প্রশ্ন করতে লাগল, কোথায় ছিলে সারা রাত? সুনীল আমার ভাইকে বলল, আমার বোনকে যারা কষ্ট দিয়েছে তাদের শাস্তি দেওয়া হয়েছে। আমার ভাই অবাক হয়ে বলল, তুমি কি করে আমার বোনের কাছে এলে? সুনীল বলল, তোমার বোনের জীবন নষ্ট করেছি। এখন এটাই তোমাদের শাস্তি। আমি নিজেকে আত্মহত্যা থেকে বাঁচালাম, প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা না করেই। আমার মা এসে জিজ্ঞেস করলেন, এটা কি নিষ্ঠুর? আমি বললাম, এই লোকটি আমার সাথে যা করেছে তা কোনোমতেই সঠিক নয় মা। আমি সুনীলকে ভালোবাসতে শুরু করেছি।
যদিও সে আমাকে তার ভাইয়ের অপরাধের জন্য দোষারোপ করেছিল এবং তার সাথে প্রতিশোধ নিতে চেয়েছিল, কিন্তু সেদিন সে আমার সাথে এসব বাধ্য হয়েই করেছিল। কারণ তার মাথায় শুধু তার বোনের মৃত্যুর প্রতিশোধ ঘুরছিল, কিন্তু সে আমার সাথে ভালো ব্যবহারই করেছিল। আর এখন আমার সাথে যা হয়েছে, এসব সবাই জানতে পারলে আমাকে মরা ছাড়া কোনো উপায় পাওয়া যাবে না। আমি তার প্রেমে পড়েছি। আমার কথা শুনে আমার মা অবাক হয়ে গেল আর বলল, সুনীল কি রাজি হবে? আমি বললাম, হ্যাঁ, মনে হয় রাজি হবে। কারণ সেদিন রাতের এসব ঘটনার পর আমি তার চোখে আমার প্রতি ভালোবাসা দেখেছি। তারপর আমার মা বলল, দেখো, তোর যা ভালো মনে হয়। কয়েকদিন পর সুনীল আমাদের বাড়িতে আসলো। আমি তাকে দেখে অবাক হয়ে গেলাম। আর তাকে দেখে কান্না চলে আসলো। আমি কাঁদছিলাম। আমার কান্না দেখে সুনীল আমার হাত ধরে বলল, সোনালি, আমিও তোমায় ভালোবাসি, কিন্তু আমার বোনের মৃত্যুর কারণে আমি প্রতিশোধ চেয়েছিলাম। তোমার ভাইয়ের জন্য আমি কষ্ট পেয়েছি, কিন্তু তুমি নির্দোষ। আমার তোমার সাথে এসব কিছু কাজ করা ঠিক হয়নি। আমি এখন বুঝতে পারছি। আমাকে মাফ করে দিও। তোমার ভাইয়ের প্রতি রাগ আমি তোমার কাছে দেখিয়েছিলাম। আমাকে মাফ করে দিও। তার চোখে জল ছিল। আমি বললাম, তাহলে এখন কি হবে? সে বলল, আমরা দুজনই একে অপরকে ভালোবাসি। বাকি শুধু বিয়ে করা। আমরা দুজনেই বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আর আমার পরিবারের সদস্যরা আমাদের দিকে তাকিয়ে থাকল। এখন আমি খুশি। কারণ যার কারণে আমার জীবনটা নষ্ট হওয়ার পথে ছিল, সেই আমার জীবনটা ঠিক করে দিল। আমরা বিয়ে করে চেয়েছিলাম। এখন আমরা একসঙ্গে সুখে সংসার করছি। সে আমাকে অনেক ভালোবাসে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি টিপতে ভুলবে না। ধন্যবাদ। খালা বলল, কেউ আবার আসতে পারে, তাড়াতাড়ি কাজ করেন। এরপর আমি আমার কাজ শুরু করলাম। হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে বলবো কাজের খালার সাথে ঘটে যাওয়া এক গোপন ঘটনা। বন্ধুরা, আমি আব্দুল, আমার বয়স 20 বছর, এক ইঞ্জিনিয়ারিং কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র, থাকি কলকাতায় মেসে। আমার শখ গিটার বাজানো। আমাদের মেসে এক কাজের খালা আসে। সকাল বিকালের খাবার বানানো, ঘর পরিষ্কার করা, এইসব করে তারপর 10টার মধ্যে বেরিয়ে যায়। আজকে এই গল্পটি তাকে নিয়েই। খালার নাম রোকিয়া, বয়স 30 এর কাছাকাছি হবে। প্রথম থেকেই খালার সঙ্গে বন্ধুর মতোই ব্যবহার করি। খালাও আমার অনেক খেয়াল রাখে। খালাকে নিয়ে খারাপ কোনো চিন্তা করিনি কখনো, কিন্তু একটা ঘটনার পর আজ আমাদের দুজনের মধ্যে যৌন সম্পর্ক গড়ে উঠেছে। সেই ঘটনাটাই আজ বলবো। আজ থেকে প্রায় 2 মাস আগের ব্যাপার। একদিন সন্ধ্যায় অনেক বৃষ্টিতে ভিজে কলেজ থেকে বাড়ি ফিরলাম। খুব টায়ার্ড ছিলাম, তাই চান না করেই কিছু খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে দেখি খুব জ্বর। ইতিমধ্যে কলিং বেলের আওয়াজ। কোনো রকমে উঠে গিয়ে দরজা খুললাম। আমাকে দেখেই খালা বলল, কি হয়েছে তোমার? শরীর খারাপ নাকি? মুখ চোখের এরকম অবস্থা কেন? আমি বললাম, হ্যাঁ, একটু জ্বর হয়েছে, আজকে কলেজ যাব না। তুমি একটু ঝোল ভাত করে দাও। খালা বলল, আচ্ছা। বলে ঘর পরিষ্কার করতে লাগল। একেই জ্বর, তারপর কোমরে বেশ ব্যথা করছিল। খালা বলল, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার খেয়াল রাখবো এই কুদিন, বলে আমাকে উল্টো করে শুয়ে কোমরে মাসাজ করতে লাগলো। আরাম লাগাতে আমি কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম। খালা কতক্ষণ মাসাজ করেছে জানি না। ঘন্টা 2 পরে ঘুম ভেঙে দেখি খালা তখন যায়নি। বলল, রান্না করে রেখেছি, খেয়ে নিও। আমি যাই এবার, বলে খালা চলে গেল। ওই দিনটা রেস্ট নিলাম। পরদিন রবিবার, জ্বর সেরে গেল। সকালে খালা এসে জিজ্ঞাসা করল, শরীর ঠিক আছে কিনা? আমি বললাম, হ্যাঁ, কালকে তোমার যত্নে সুস্থ হয়ে উঠেছি। খালা হাসল। তারপর কাজ করতে লাগলো। এরপর থেকে লক্ষ্য করেছি, আমার চোখাচোখি হলেই খালা হাসে। কেমন কামুক হাসি! আমি এতদিন যেগুলো ভাবিনি, সেসব চিন্তা আমার মাথায় আসতে শুরু করলো। খালার দিকে ভালো করে দেখতে শুরু করলাম। এরপর থেকে খালার সাথে আমার অনেক ফ্রি কথা হয়। তার মেমোরিতে আমি খারাপ ভিডিও দিয়ে দিতাম, খারাপ পিকচার দেই। খালা দেখে কিছু বলে না। একদিন ডাক দিয়ে বললেন, জানিস, আমাদের ওই পাড়াতে একটা মেয়ে ভাড়ায় থাকতো, তার খারাপ ভিডিও বের হয়েছে। বললাম, কোথায় দেখি? মোবাইলে দেখলাম রিসিভ ফোল্ডারে। আমি বললাম, কে দিছে এটা? খালা বলল, মেস মালিকের ছোট ভাই। আমি বললাম, আপনার না ভাই হয়, আপনি তার থেকে কেমনে নিলেন? খালা বলল, আমি জানি না, সে মোবাইলটা চাইল, আমি দিলাম। পরে দেখি এটা রান্নাঘরে দেখলাম। আমি খালাকে বললাম, খালা, একদিন যে বলেছিলাম আপনার কাছে শিখব, শিখাবেন না? তিনি বলল, কি শিখবি? আমি বললাম, স্বামী স্ত্রীর মাঝে যা হয় তাই। শুধু একবার দিবেন, যা খেতে চান খাওয়া। খালা বলল, এসব করতে পারবো না।
এমনি ফ্রিভাবে কথা বলি, কিন্তু খারাপ কাজ করতে পারবো না। আমি কান্নার মতো করে বললাম, আমি কিন্তু মরে যাব যদি না দেন। যদি নাই দিবেন তবে কেন আমাকে এত আদর করেন? সবসময় ডাকেন, মাছের বড মাথাটা আমাকে দেন, বলে চলে আসলাম। সেদিন থেকে খালাকে ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করলাম। সেদিন দুপুরে ভাত খেলাম না, তাকে দেখিয়ে ভাতে জল ঢেলে দিলাম। সারাদিন কথা বলল না। রাতে গেলাম রান্নাঘরে, খালা বলল, ভাত খেলি না কেন দুপুরে? বললাম, এমনিতেই মন ভালো না তাই। খালা বলল, নাম্বারটা দেন, রাতে কথা বলবো। আমার নতুন একটা নাম্বার তার মোবাইলে মজনু নামে সেভ করে দিলাম। রাত 10টার সময় মিস কল দিল। আমি মেসের বাইরে আসলাম। তারপর কল দিলাম, বললাম, কি বলবেন? তিনি জানালো আমাকে যে আমি কেন পাগলামি করতেছি। খালা বলল, সে বিবাহিত, তার একটা 2 বছরের ছেলে আছে। আমি বললাম, শুধু একবার দিলে কি হয়? আপনাকে দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। আপনার স্বামীর সাথে থাকেন কেমন করে? খালা বলল, আমার কিছু মনে হয় না, না করলেও চলে। আমি বললাম, খালা সত্যি একবার দেন না, চির ঋণী হয়ে থাকব। খালা বলল, দেখা যাক কি করা যায়। এরপর ফোনে কথা বলা শুরু হয়। 2015 সালের অক্টোবর মাস। কিছুদিনের জন্য মেস বন্ধ দিবে। খালাকে বললাম, খালা আপনি আমার সাথে প্রায় 1 বছর কথা বলতেছেন, দিবেন দিবেন করে দিতেছেন না কেন? তিনি বলল, ভয় করে, যদি কেউ জানতে পারে তবে লজ্জায় মুখ দেখাতে পারবো না। 10 দিনের জন্য মেস বন্ধ হবে, তাই খালাকে গরম করে তুলতেছি বিভিন্ন কৌশলে। 10ই অক্টোবর খালাকে কল দিয়ে বললাম, দেখুন, আমি আপনাকে পছন্দ করি এবং ভালোবাসি। আপনাকে তুমি বলতে চাই, তবে তা মোবাইলে মেসে সবার সম্মুখে আপনি করে বলবো। খালা বলল, তোমাকেও আমার ভালো লাগে। কিন্তু আমি বললাম, কোনো কিন্তু নয়, তুমি আমার চাহিদা পূরণ করবে কিনা? খালা বলল, করব, কিন্তু কোথায়? আমি বললাম, তোমার এলাকা, তুমি জায়গা নির্ধারণ করো। অবশেষে খালা টোপ গিল। কিন্তু মেসে এসব করার সময় ও জায়গা হচ্ছে না। 15ই অক্টোবর কলেজ মাঠে আওয়ামী লীগের সমাবেশ হবে, এটার সুযোগ নিতে হবে। 14ই অক্টোবর রাতে খাবার পর খালা যখন বাড়ি যাবে তখন আমি রান্নাঘরে আসলাম। দেখি তিনি বাড়ি যাবার জন্য রেডি হচ্ছে, কোনো কথা না বলে। চারিদিকে এক নজর দেখে নিলাম। খালার কানে কানে বললাম, কালকে সবাই বাইরে থাকবে, দুপুরে মেস খালি, তখন কিন্তু দিতে হবে, নচেত আমি তোমার রান্না খাবো না। খালা কিছুই বলেনি, শুধু নির্বাক দাঁড়িয়ে থেকে চলে গেল। খালা ভাবতেই পারেনি আমি তার শরীরে হাত দিব। 15 তারিখ সকালে খাবার দেওয়ার পর বলল, তুমি তাড়াতাড়ি চলে এসো। আমি বললাম, আমি তো লোক দেখানো যাব, সমাবেশে থাকবো না, তাড়াতাড়ি চলে আসব। খাওয়া সেরে মেসের সবাই আওয়ামী লীগের সমাবেশ দেখতে চলে গেল। লোকে লোকারণ্য, রাস্তায় মানুষের ভিড়ে হাঁটা অসম্ভব। কলেজ মাঠে পৌঁছে সবার সঙ্গ ত্যাগ করে ফাঁকা স্থানে এসে খালাকে কল দিলাম, তিনি কল ধরল না। অনেকবার কল দিলাম, অবশেষে দুপুর 12টায় মিস কল দেয়া। আমি কল দিয়ে বললাম, আমি কি মেসে যাব? খালা বলল, এসো, আমি অনেক চিন্তা করে আসতেছি। কলেজ মোড়ের রাস্তা বন্ধ করে দিচ্ছে, তাই তালতলা হয়ে বিজিবি ক্যাম্পের পিছন দিয়ে ভোকেশনাল মোড হয়ে মেসে আসলাম। মেসে পৌঁছে দেখি সাবেক কন্ট্রোলার রতন দাদা মেসের চ্যানেলে কলেজের সমাবেশ দেখতেছে। আমি বললাম, দাদা কখন এলেন বাড়ি থেকে? ও বলল, আসলাম 1 ঘন্টা আগে। কলেজ মাঠে যা ভিড়, তাই মেস এসে টেলিভিশনের সমাবেশ দেখে বিকালে বাড়ি যাব। আমি বললাম, দেখেন, আমি আমার রুমে গিয়ে খালাকে কল দিলাম। খালা রিসিভ করলে। আমি বললাম, জানু তুমি বলো, কেন যে রতনদা আসছে? খালা বলল, আসছে তো কি হয়েছে? এত অস্থির হও না, আজকে তোমাকে দিব, কথা দিলাম। আমি বললাম, কি করে দেবে? খালা জানালো, তোমার চাহিদা পূরণ করব রাতে, তুমি তৈরি থেকো। আমি বললাম, কেমনে? কখন দিবে? কোথায় দিবা? খালা বলল, সন্ধ্যা 7টার সময় তুমি মেসের পাশের পুকুর পাড়ের ঝুপে গিয়ে আমায় ফোন দিবা। আমি বললাম, আচ্ছা। আমি সন্ধ্যা 6:30-এ রান্নাঘরে গেলাম। খালাকে বললাম, মনে আছে তো? আর মাত্র 3 মিনিট বাকি আছে, আমায় মিস কল দিবেন। আমার মেসে থাকার দরকার নাই, বাইরে আছি। 7টার সময় কল দিলাম। খালা বলল, আর একটু সবুর করো, তরকারি রান্না বসায় দিয়ে যাচ্ছি, একটু অন্ধকার হোক। আমি 1 ঘন্টা যাবৎ ঝুপে বসে মশার কাম সঙ্গে করছি। 7:30 এ খালা কল দিল। আমি কেটে কল ব্যাক করলাম। তিনি বললেন, কোথায়? আমি বললাম, ঝোপের আড়ালে, শীঘ্র আসো। 5 মিনিট পর খালা আসলো। আমি তাকে টেনে ঝোপের আরও আড়ালে নিয়ে গেলাম। তিনি শরম পেয়ে বলল, আজ না, পরে আর একদিন হবে। আমি খালা শুনলাম না। খালা বলল, কেউ আবার আসতে পারে, তাড়াতাড়ি কাজ করেন এবারে। আমি খারাপ কাজ করা শুরু করি। কিছুক্ষণ পর মজা নেয়া হয়ে গেলে আমি ওখান থেকে চলে যাই। খালা ও তার কাজ চলে যায়। আমি ওখান থেকে মেসে না গিয়ে দোকান গেলাম। একটা চানাচুর প্যাকেট আর একটা জর্দা দিয়ে পান নিলাম খালার জন্য। 10 মিনিট পর মেসে গিয়ে খালাকে দিলাম। দেখি খালা লজ্জা পাচ্ছে। আমিও লজ্জা পাচ্ছি।
এরপর থেকে 2 বছর পর্যন্ত আমরা মজা করতাম, তারপর আমি মেস চেঞ্জ করে নেই। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর সবার আগে ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি অল করে দিন। তুমি যখন কাজে যাও, দুলাভাই তখন আমাকে বলে, চলো আমরা রুমে গিয়ে গল্প করি, সিনেমা দেখি। তুমি বাসায় না থাকলেই দুলাভাই শুধু আমায় তার রুমে ডাকে আর বলে, আমার মাথায় কেমন জানি ঝিনঝিন করে ব্যথা করছে, একটু মাথায় মালিশ করে দে তো, তাহলে হয়তো মাথার ব্যথাটা কমে যেতে পারে। দুলাভাই বলে, তোর বোন তো সারাদিন অফিসের কাজে থাকে, আমার দেখাশোনা তোকে করতে হবে। 11 বছরের ছোট বোনের মুখে এমন কথা শুনে থমকে দাঁড়ায় মিতু। বোনকে কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করে, হেনা বইনা আমার, কি কও এইসব? উনি তোমার ভাইয়ের মতো, তোমারে অনেক স্নেহ করে। সেই দিন তুমি কাজে যাওয়ার পর দুলাভাই আমারে কইল, হেনা পানি দে। আমি পানি নিয়া যাইতেই আমাকে বলল, তোরে অনেক টাকা দিমু, তুই স্কুলে গিয়ে ফুচকা খাবি, বন্ধুদের নিয়ে ঘুরতে পারবি, তুই শুধু আমার একটা কথা রাখবি। দুলাভাই কি বলতে তা না শুনেই আমি চলে এলাম। মিতু চমকে উঠল, কি শুনছে ছোট বোনের মুখে এইসব? একমাত্র ছোট বোন হেনা। বাবা মা ছোট থাকতেই মারা যায়, বাসায় বাসায় কাজ করে দুজনের পেট চালাতো মিতু। একদিন শাকিলের সাথে পরিচয়। শাকিল ছিল কেয়ারটেকার, সেই বাসায় কাজ করত মিতু। প্রথম প্রথম লজ্জায় কথা বলতে পারত না শাকিলের সাথে, আস্তে আস্তে দুজনের প্রেম গড়ায়, তারপর বিয়ে। বিয়ের পর থেকেই হেনা ওদের কাছে। 1 বছর হয়েছে মিতু আর শাকিলের বিয়ে। মিতু সকাল হলেই রান্না সেরে চলে যায় কাজে। শাকিল যে বাসার কেয়ারটেকার, সে বাসায় ঘর উঠিয়ে থাকতে দিয়েছে মালিক, তাই শাকিল সারাদিন বাড়িতে থাকে। হেনাকে একটা স্কুলে ভর্তি করেছে মিতু, সকাল থেকে বোটা পর্যন্ত স্কুল, বাকিটা সময় ঘরের টুকটাক কাজ করে। হেনা দেখতে চমৎকার, কিন্তু মিতু দেখতে তেমন সুন্দর ছিল না। তাছাড়া বাকিটা 2 বোনের একরকম দেখতে, কিন্তু ইদানিং হেনা একটু বেড়ে উঠেছে। 12 বছরে পা দিয়েছে সেদিন। শাকিল দিন দিন হেনার দিকে অন্যরকম দৃষ্টিতে চেয়ে থাকে, যেটা হেনা পছন্দ করত না। মিতু কাজে গেলেই এটা ওটার বাহানায় রুমে ডাকে হেনাকে শাকিল। হেনাকে দিয়ে শাকিল তার সুকেসের চাবি দিয়ে বলে, তুই সুকেস থেকে আমার হিসেবের খাতাটা এনে দে তো। মাঝে মাঝে বলতো, দেখ হিসাব করতে করতে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, একটু মাথাটা ম্যাসাজ করে দে, তাহলে ব্যথাটা হয়তো কমে যাবে। দুলাভাই আমার কপালে হাত দিয়ে বলল, তোর শরীর এত গরম কেন? দেহি দেহি, কাছে আয়, তোর জ্বর আইলো নাকি? হেনা বলল, না, শরীরের জ্বর নেই, গরমের যে তাপমাত্রা পড়ছে এমনি শরীর গরম থাকে। হেনা তার দুলাভাইয়ের বাহানা বুঝতে পারে, তাই তো কিছু না বলে দৌড়াতে দৌড়াতে বাইরে চলে আসে, অপেক্ষা করে বুবুর জন্য। কাজ থেকে সবেমাত্র এসেছে মিতু, মিতুর আতি। হেনা তার বুবুর কাছে এসে কান্না করে বলল, আমি তোমার সাথেও কাজে যাব। আমি বাড়িতে একা একা থাকব না। ছোট বোনের এসব কথা শুনে মনটা এক অজানা ছটফট করছে, কি করবে এখন মিতু? হেনার যে মিতু ছাড়া কেউ নেই। এমন সময় শাকিল ঘরে এসেই মিতুকে দেখে বলল, মিতু তুমি আইছ? হেনার গায়ে জ্বর দেখলাম। তুমি দেখতো মাইজাডার কি হইল? জ্বর হইলে ওরে ডাক্তারের কাছে নিতে হইব। মিতু শাকিলের এমন কথা শুনে একটু অবাক হলো। কই, শাকিলের কথায় তো কোনো খারাপ কিছু নেই, তাইলে কি হেনা ছোট মানুষ হইয়া ভুল কিছু কইল? শাকিল তো হেনার ভালোই চায়। হেনা হয়তো ওর দুলাভাইরে ভয় পায়, তাই এমন ভুল বুঝো। ছোটবেলা থেকে মায়ারা এমন, খুব সহজে যাকে তাকে ভয় পেয়ে বসে। তাই তো মিতু ব্যাপারটা সহজভাবে নিয়ে হেনার গায়ে হাত দিয়ে দেখে সত্যি জ্বর, আরও শিওর হয়ে গেল হেনা শাকিলকে ভুল বুঝছে। হেনাকে মিতু বলল, হেনা তোর গায়ে তো সত্যি জ্বর, চল তোরে ওষুধ আয়না দেই। এই বলেই মিতু হেনাকে নিয়ে ডক্টর দেখাতে চলে গেল। শাকিল মিটমিট করে হেসে দিয়ে বলল, হেনা তুই যতই আমার নামে নাশিল করস, তোরে আমি একদিন সত্যি সত্যি। যেতে যেতে মিতু হেনাকে বলল, হেনা তুই মানুষটার নামে এমন মিছা কথা কইতে পারলি? তোর কত খেয়াল রাখে দেখছোস। হেনা বলল, বুবু তুমি আমার কথা বিশ্বাস করো, দুলাভাই আমারে খালি তার রুমে ডাকে আর কি জানি বলতে চায়, কিন্তু বলতেও পারে না। আরে তোর দুলাভাই তোর ভালো চায়, আর এই জন্য তোকে চোখে চোখে রাখে, বোকা মেয়ে, কিছুই বুঝিস না। মিতু ছোট্ট হেনাকে বুঝিয়ে বলল। শাকিল একেবারে সাধাসিধে, ভুলটা হেনার। আমি মিতুকে বললাম, বুবু যেদিন কিছু একটা হবে সেদিন আমার কথা বিশ্বাস করবে, তার আগে নয়। বুবুও আমায় জারি দিয়ে বলল, বাদ দে এসব কথা, এখন ডাক্তার দেখাবো। ডাক্তার বলল, হেনার শরীরে জ্বর আর তাই তাকে ভালো ওষুধ খাওয়াতে হবে। হেনার জন্য ওষুধ নিয়ে বাসায় চলে আসলাম। হেনার সমস্ত ওষুধের খরচ শাকিল দিল। আমি হেনাকে বললাম, হেনা দেখছিস আমাদের কত কেয়ার করে তোর দুলাভাই। ওষুধের সমস্ত খরচ শাকিল দিয়ে দিল।
বুবু আমার মনের কথাটা বুঝল না। বুবু, তুমি শুধু শাকিল ভাইয়ের উপরের দিকটাই দেখলে, ভিতরের রূপটা দেখলে না। রাতে খাওয়া দাওয়া শেষ করে হেনা শুয়ে পড়ল। আমি হেনাকে বললাম, কিরে হেনা, তুই ওষুধ খেলি না? ওষুধ না খেলে তোর জ্বর ভালো হবে না, তুই দিন দিন অসুস্থ হয়ে যাবে। বুবু, আমার গায়ে জ্বর নেই, আমি ওষুধ খাবো না, আমি সুস্থ আছি। কি বলছিস পাগলি মেয়ে? ডাক্তার বলল জ্বর আছে, আর সে বলছে জ্বর নেই। বুবুর জোড়াঝুড়িতে আমি জ্বরের ওষুধটা খেয়ে নিলাম। আমার কিছুই করার ছিল না। আমি জানতাম, আমি যদি বুবুর কথা না শুনি, বুবু অনেক কষ্ট পাবে, কারণ এই পৃথিবীতে বুবুর আমি ছাড়া আর কেউ নাই। আর তাই আমি বুবুকে কষ্ট দিতে চাই না। কিন্তু বুবু আমার একটা কথা কোনোভাবেই বিশ্বাস করছে না। কিন্তু বুবু বিশ্বাস করবে সেই দিন, যেদিন আমার একটা কিছু হবে, তার আগে না। কিছুদিন পর বুবুর অফিস বন্ধ দিয়েছিল 1 সপ্তাহ। সারাদিন বুবু বাড়িতে থাকত। আমি স্কুলে যেতাম আর 2টা বাজে চলে আসতাম। কিন্তু বুবু এই 1 সপ্তাহ বাড়িতে থাকাতে শাকিল ভাই কেমন জানি হয়ে গেছে। দুলাভাই মেজাজ দেখি কিটকিটে হয়ে গেছে। আমার মনে হয় বুবু বাড়িতে থাকায় দুলাভাই এটা কিছুতেই সহ্য করতে পারছে না। পরদিন আমি স্কুল থেকে ফিরলাম, রৌদ্র দিয়ে আসলাম, শরীর গরমে মনে হয় পুড়ে যাচ্ছে। দুলাভাই তখন আমার কপালে হাত দিয়ে বলল, সর্বনাশ, মেয়েটা তো আজ জ্বরে পুড়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো, ডাক্তারের কাছে নিয়ে যাই। বুবু তখন বলল, তুমি হেনাকে নিয়ে ডাক্তার দেখে আসো, আমি বাড়ির রান্না ভাড়ার কাজটা সেরে নেই। হেনা তখন আমায় বলল, বুবু, আমার জ্বর হয়নি, আমি ডাক্তারের কাছে যাব না। বুবু, তুমি কেন বুঝ না আমার কথা? দুলাভাই শুধু অহেতুক ডাক্তারের কাছে আমায় নিয়ে যায়। আমার শরীরে জ্বর নেই বুবু, আমি ডাক্তারের কাছে যাব না। দুলাভাই বলল, আচ্ছা তুমি যখন যেতে চাচ্ছ না, তাহলে আমি গিয়ে ওষুধ নিয়ে আসি। বুবু বলল, দেখছিস তোর দুলাভাই কত ভালো, তোর একটু সমস্যা হলেই তোর জন্য কত কিছু করে। আজকাল এমন মানুষ পাওয়া বড়ই কঠিন। হেনা, বুবু, তুমি দুলাভাইকে চিনতে পারোনি। তুমি মানুষটার সাথে সংসার করছো, অথচ তার মন মানসিকতা সম্পর্কে তোমার ধারণা নেই। বুবু, বুবু, দুলাভাই তোমার সামনে আমার সাথে ভালো আচরণ করে। চুপ কর, তোর 2 ভাইয়ের নামে কোনো বদনাম করবি না। আমি বুবুর কথা শুনে অবাক হলাম আর মনে মনে বললাম, বুঝবে বুবু, বুঝবে। সময় হারিয়ে সবই বুঝবে। আমার কথার কোনো মূল্য তুমি আজ দিচ্ছ না। পরদিন বুবু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, বিছানা থেকে উঠতে পারছে না, শরীরের একটু শক্তি নেই। বুবুর শরীরে প্রচণ্ড জ্বর চলে আসছে। দুলাভাই বুবুর অসুস্থতা দেখেও বলছে, আমার আজ একটা জরুরি কাজ আছে বাহিরে, আমার আসতে একটু লেট হবে। দুলাভাইকে বললাম, বুবুর গায়ে তো জ্বর আসছে, বুবুকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। দুলাভাই বলল, তুই একটু নিয়ে যা, আমি আজ যেতে পারবো না, কারণ আজ আমার জরুরি কাজ আছে। আমি বুবুকে বললাম, বুবু দেখলে আজ তুমি অসুস্থ, তাই তোমাকে ডাক্তার দেখাতে নিয়ে গেল না। আজ যদি আমি অসুস্থ হতাম, তাহলে দেখতে কত দরদ দেখাতো। বুবু আমার কথা শুনে কিছুটা আমার কথা বিশ্বাস আসলো। বুবু তখন মনে মনে বলল, ঠিক আছে, শাকিলের মতলব সম্পর্কে আমার জানতে হবে। শাকিল কি আসলে সে উপরে উপরে ভালো, নাকি সত্যি শাকিল একজন ভালো মানুষ? রাতে শাকিল ঘরে ফিরল। ডাইনিং টেবিলে খাবার ছিল। সে নিজ হাতে খাবার খেয়ে সোজা ঘুমিয়ে গেল। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার খুব কষ্ট হচ্ছিল। শাকিল আমায় অসুস্থ দেখে গেল, অথচ একবারও জিজ্ঞেস করল না, তোমার কি জ্বর কমেছে? শাকিল জানি কেমন হয়ে গেছে। অথচ গতকাল আমার বোনের জ্বর আসলো, তার প্রতি সে কত না কেয়ার দেখালো। এসব চিন্তা করতে করতে আমার রাতে ঘুম হচ্ছিল না। আমি সারা রাত ঘুমাতে পারিনি। তাহলে আমার ছোট বোনটা যা বলল, তা কি সত্যি বলেছে? না, এ হতে পারে না। সকালে ঘুম থেকে উঠে দেখি শাকিল নাস্তা না করে চলে গেছে। আমি তাকে ফোন করছিলাম, সে ফোন ধরে বলল, আমি একটা কাজে আছি, আমি তোমায় পরে কল দিচ্ছি। আমি তখন শাকিলকে বলতে চেয়েছিলাম, শাকিল, আমার 2 দিন ধরে জ্বর, আমার জন্য কিছু ওষুধ নিয়ে এসো। সেটা বলার আগেই সে ফোন কেটে দিল। আমি ভাবলাম কিছুক্ষণ পর আবার ফোন দিব। প্রায় 2 ঘন্টা পর আমি শাকিলকে ফোন করলাম। আমি বললাম, 2 দিন ধরে আমি অসুস্থ, তুমি আমার খোঁজ রাখনি কেন? শাকিল বলল, আরে আমি এই 2 দিন একটু বিজি ছিলাম, তাই কোনো খোঁজ রাখতে পারিনি। তারপর আমি বললাম, যদি পারো তাহলে আমার জন্য কিছু ওষুধ নিয়ে এসো। ঠিক আছে, ঠিক আছে, আমি নিয়ে আসব। এখন ফোন রাখো। আমার মনে হলো আমি তাকে ফোন দিয়ে বিরক্ত করেছি। একদিন রাতে শাকিল ঘুমাচ্ছিল। হঠাৎ মধ্যে রাতে দেখি শাকিলের রুমে নাই। আমি রুমের চারদিক ভালো করে খুঁজতে লাগলাম, কোথাও শাকিলকে দেখতে পাইলাম না। তারপর দরজা খুলে রুম থেকে বের হয়ে দেখলাম হেনার দরজার কাছে গিয়ে হেনাকে ডাকছে। আমি বললাম, শাকিল, তুমি হেনাকে ডাকছো কেন? শাকিল আমাকে দেখে চমকে গেল। শাকিল বলল, আর বলো না, হেনার ঘরে আমার ল্যাপটপটা রাখা ছিল,
তাই হেনাকে ডাকছি। কারণ ল্যাপে অনেক হিসাব পড়ে রয়েছে, তা আজ রাতে শেষ করে অফিসে জমা দিতে হবে। শাকিল, তুমি আমার সাথে মিথ্যা বলো না। আমি জানি তুমি জব করো না, আর তাহলে তোমার অফিসে কিসের কাজ? মিতু, তুমি আমার মুখের উপর তর্ক করো না। আমি যা বলছি তাই সত্যি। আমি নতুন একটা অফিসে জব নিয়েছি। আমি তার সাথে আর কথা বাড়ালাম না। শাকিলের প্রতি আমার সন্দেহের মাত্রাটা বেড়ে চল। এখন শাকিলকে আমার তেমন বিশ্বাস হয় না। কখন কি করে বসে তার কোনো ঠিক নেই। আমি শাকিলকে বললাম, যেহেতু তুমি একটা চাকরি পেয়েছ, তাহলে আমার আর কাজের দরকার কি? আমি না হয় বাসায় থাকলাম, তুমি চাকরি করো। শাকিল তখন আমায় ধমকে সুরে বলল, তোমার যে বোন রয়েছে তার লেখাপড়ার খরচ কি আমি দিব? তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। শাকিলের কথা শুনে বুঝতে পারলাম তার আসল চেহারাটা বের হয়ে আসছে ধীরে ধীরে। আমি বললাম, ঠিক আছে শাকিল, তোমার কোনো চাকরি করতে হবে না, আমি তো আছি। দেখলাম শাকিল অনেক খুশি হয়ে গেল। পরদিন আমি কাজে চলে গেলাম। বাড়িতে হেনা আর শাকিল। আমার এই দিন কাজে কিছুতেই মন বসছিল না। কারণ আমার খুব চিন্তা হচ্ছিল আমার বোনটাকে নিয়ে। আমি যেখানে কাজ করতাম সেই মালিককে বললাম, আজ আমায় একটু আগে ছুটি দিয়ে দেন, আমার বাসায় একটু সমস্যা। মালিক বলল, ঠিক আছে, আজ তোমাকে আগে ছুটি দিয়ে দিব। কোনোরকম অফিসের সময়টা গেল। আমার ডিউটি হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা। কিন্তু আজ আমি বিকাল 4টায় ছুটি নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি বাড়িতে কেউ নাই, একদম নিস্তব্ধ। আমি হেনাকে ডাকছি, হেনা কোথায় তুই? আবার শাকিলকে ডাকছি, শাকিল কোথায় তুমি? আমি কারো সাড়া শব্দ পেলাম না। সমস্ত বাড়ি খুঁজছিলাম, কাউকে দেখতে পাচ্ছিলাম না। শুধু একটা জায়গা বাকি ছিল, আর সেই জায়গাটা হলো বাথরুম। আমি বাথরুমের দিকে গেলাম। গিয়ে যা দেখলাম তা দেখে আমার মনে হচ্ছিল আমার দম আটকে গেল। আমি দেখলাম হেনা একপাশে পড়ে আছে। আমি দৌড়ে কাছে গিয়ে হেনাকে ডাকলাম, হেনা বোন আমার, তোর কি হয়েছে? হেনার কোনো সাড়া শব্দ নেই। চিৎকার করে হেনাকে ডাকছি, এই হেনা, উঠ। তোর কি হয়েছে বোন? আমি কথা দিচ্ছি, আমি আর কোনোদিন তোরে বাসায় একা রেখে কাজে যাব না। লক্ষ্মী বোন আমার, তুই উঠ, আমার সাথে রাগ করিস না। হেনার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। একটা সময় বুঝতে পারলাম হেনা আর নেই। হেনা আমার সাথে অভিমান করে চলে গেছে। হেনা মরে গেছে। আমি কাঁদছিলাম আর বলছিলাম, হেনা বোন আমার, তুই একবার উঠে। এই যে আমি কথা দিচ্ছি, এখনই তোকে নিয়ে অন্য কোথাও চলে যাব। হেনা আমার কথা শুনছিল না। শুনবে কি করে? সে তো মরে গেছে। আমি হেনার হাতে একটা চিঠি দেখতে পেলাম। চিঠিটা তার হাত থেকে নিয়ে খুলে দেখলাম, চিঠিতে লেখা ছিল, বুবু, তুমি আমার কথা বিশ্বাস করছিলে না। আমি অনেক কষ্ট নিয়ে দুনিয়া থেকে চলে গেলাম। এর কারণ হলো আমার দুলাভাই। বুবু, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর তোমার প্রতি একটা অনুরোধ, তুমি শাকিলকে ছেড়ে চলে যেও। তা না হলে আমার আত্মা শান্তি পাবে না। আমার আর বুঝতে বাকি রইল না কেন হেনা দুনিয়া ছাড়ল, কি ঘটেছিল। আমার বোন ঠিকই বলেছিল, বুবু, তুমি সময় হারিয়ে সব বুঝবে। আজ আমার বোনের কথার ফল আমি পেয়ে গেলাম, কিন্তু আমি এর শেষ দেখে ছাড়ব। আমি শাকিলকে খুঁজতে লাগলাম। আমি শাকিলকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তারপর আমার বোনের হাতে চিঠি দিয়ে শাকিলের নামে মামলা করলাম। শাকিলের সারা জীবনের জেল হয়ে গেল। বন্ধুরা, আমি কষ্ট করে তোমাদের জন্য গল্প তৈরি করি। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।